কোরআন কি বলে। আমি বলছিলাম যে 1 থেকে 100টা আয়াত, 100টা আয়াত আমি আলোচনা করব। এখন আমি 41 থেকে 60 পর্যন্ত আলোচনা করব। কোরআন কি বলে দেখেন, সব সময় সত্যবাদীদের সাথে থাকতে হবে। কিন্তু আসলে আমরা মুসলমান, কিন্তু সৎ পাওয়া বড়ই কষ্টর। কারণ আমি সবসময় যে কথা বলি যে আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলো সব শয়তানের আকড়ায় পরিণত হয়ে গেছে। যাও, তো এটা সবসময় সত্যবাদীদের সাথে থাকতে হবে, এটা আছে সূরা তওবার 119 নম্বর আয়াতে। এবার আসেন 42 নম্বর আয়াতে, মসজিদুল হারামের নামাজ পড়তে হবে, এটা আছে 2 নম্বর সূরা বাকারার 125 নম্বর আয়াতে। এবার বলা হয়েছে যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। কার কথা? কোরআনের কথা। এটা আছে 2 নম্বর সূরা, অর্থাৎ পবিত্র কোরআন শরীফের একদম প্রথমে যে সূরা বাকারা, এই বাকারার 256 নম্বর আয়াতে, 256। বোঝা গেছে? সকল নবীদের প্রতি ঈমান আনতে হবে। এখানে সূরা আল বাকারার 2 নম্বর সূরা আর কি, এর 285 নম্বর আয়াতের কথা বলা আছে, সকল নবীদের প্রতি ঈমান আনতে হবে। জেনার ধারের কাছেও যাওয়া যাবে না, এটা আছে 17 নম্বর সূরা বনী ইসরাইলের 32 নম্বর আয়াতে। কিন্তু সরকার অনুমোদন নেয়। আমাদের বাংলাদেশে 14টা পতিতালয় আছে সরকার অনুমোদিত, আর হাজার হাজার আবাসিক হোটেল আছে। এটা জানে পুলিশ, র্যাব, এর যারা আছে, এরা তো ছুটি পায় না 6 মাসে। এদের মধ্যে অনেকেই আবার নিয়মিত এখানে যাওয়া আসা করে, এরা জানে বিষয়গুলো। দরপাকড়া করে টাকা নেয়, ছেড়ে দেয়, দরপাকড়া করে টাকা নেয়, ছেড়ে নেয়। ঠিক আছে? তো ইচ্ছে করলে আমরা কিন্তু এগুলো সমাধান করতে পারতাম, কিন্তু সেটা হয় না। যোগ্যতা অনুযায়ী নেতৃত্ব দান রবের বিধান। যোগ্য ব্যক্তিকে কি নেতা বানাতে হবে, এটা কোরআন বলছে। কিন্তু আসলে কি তাই করি? মিথ্যে কথা, করি না। করি কাদের? তাদের টাকা আছে। আমরা শুধু টাকার পূজা করি, টাকার ধ্যান করি। আপনি দেখেন যে আমাদের বাংলাদেশ, বেশি দূর যাওয়া দরকার নাই, আমাদের বাংলাদেশে যে সংসদ ভবনে যে 300টা সাংসদের আসন আছে, একজন হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মাশায়েখ কেউ নাই, একজনও নাই। কারণ কি? তাদের টাকা নেই। বেশি বলবো না, অন্য আয়াতে যাই। সামর্থ্যের অধিক বোঝা চাপানো যাবে না। কিন্তু আপনারা যদি বাসে যান, ছোট ছোট বাচ্চারা হেল্পারি করে, সিএনজিতে যান, ছোট ছোট বাচ্চারা, সিএনজিরা ওই যে টেম্পুতে দেখবেন যে ছোট ছোট বাচ্চারা কি করে। হোটেলে যাবেন, ছোট ছোট বাচ্চা কোত্থেকে ধরে আনে। এই আমার বাসার পাশে মশলা প্রেসার মেশিন আছে, সেখানে 3টে এতিম বাচ্চা, তার 2টে বোধহয় ময়মনসিংহ বাড়ি, একটা নোয়াখালী বাড়ি। ছোট ছোট বাচ্চা, এই 10, 11, 12 বছর বয়স, ছোট ছোট বাচ্চা। ওরা দেখি প্রায় মারামারিও করে, 2টে গ্রুপ হয়ে গেছে ওদের ধরে। তো তাদেরকে দিয়ে ঝুঁকিপূর্ণ যে মেশিন, সেই মেশিনগুলো স্টার্ট দেয়, বিদ্যুতের মেশিন যদিও। এভাবে দেখবেন যে বিভিন্ন কলকারখানা দেখবেন যে এই ছোট ছোট বাচ্চারা কোথা থেকে ধরে আনে, ওদেরকে সস্তায় ওদের শ্রমগুলো কেনা যায়, চলতেছে। অথচ ওদের এখন জীবন গড়ার বয়স। তো সামর্থ্যের অধিক বোঝা চাপানো, কিন্তু তাদেরকে জোরপূর্বক অধিক চাপ দিয়ে তাদের থেকে আমরা সময়গুলো কিনে নেই। এই যে আমার দেখছেন না, আমি একবার বেকার হয়ে গেলাম। বেকার হয়ে গেলে তখন আমার বাড়িতে মা
2 বোন, 3 জন এবং বড় বোনের 2 বাচ্চা, তার স্বামী পালাই গেছে, তাহলে কত? 4 জন, ভাই একজন, 5 জন। এই 5 জন লোক বাড়িতে, আমি যদি টাকা না পাঠাই তারা না খেয়ে থাকবে। বোঝা গেছে? তো আমি গেলাম আপনার জিগেতলা, ধানমন্ডি জিগেতলার যে একটা বাজার আছে, পুরাতন বাজার যেটা, ওই বাজারে গেলাম। তো লেবার খোঁজে। তা আমি তো আর লেবারদের মতো কাঁচা লোক নই, আমি বিয়ে পাস তখন। তো দেখলাম একটা লোক লেবার খুঁজতেছে, ছাদের উপরে কিছু রঙের কাজ করবে। ও, তখন আমি আবার ওনার কাছে যে বললাম, স্যার আসসালামু আলাইকুম, আমার একটা কাজ দরকার, মানে আপনি যা দেন অ্যাজ ইউ লাইক, যা দেন, কত দেবেন না দেবেন সেটা বিষয়, আমার কাজ দরকার। ঠিক আছে চলো। তো চলে গেলাম। উনি আমাকে নিয়ে গেল সায়েন্স ল্যাব, মানে ল্যাব 8 পপুলার সায়েন্স ল্যাব যারা আপনারা চেনেন। তো সায়েন্স ল্যাবের পাশ দিয়ে যে 1 নম্বর, ধানমন্ডি 1 নম্বরের যে গলিটা, 1 নম্বরের গলির ভিতরে যে বেল টাওয়ার, বেক্সিমকোর মালিকের যে বেল টাওয়ারের পাশে 7 তলা। আমার সেই ছাদে উঠাই নিয়ে গেল। ছাদে উঠাই নিয়ে যাওয়ার পরে আপনার যে বিল্ডিংয়ের বাইরে যে সানসেট, অর্থাৎ জানালার যে সানসেট, জানালার উপরে যে থাকে না, একটা ঢাকনা থাকে যাতে পানিটা জানলা দিয়ে ঘরে না ঢুকে, সানসেট যেটা আর কি। তো আমাকে সেই সানসেটের উপর নামানো হতে গেলো। আর আমার মাজায় রশি, আমার রাজায় মাজায় রশি বান্ধা। তো মাজা সেই 7 তলার উপরের থেকে রশি টেনে টেনে নিচের থেকে গরম বিটুমিন, মানে ওখানে ড্রামের ভিতরে বিটুমিন জাল হচ্ছে, আর ওখান থেকে চামচ দিয়ে বিটুমিন দিচ্ছে। ওই বিটুমিন আবার ছাদে ঢেলে দেওয়া হয়, ছাদ পরিষ্কার করা হয়েছে। ওই বিটুমিন ঢেলে দেওয়ার পরে চায়না থেকে আনা এক প্রকার পেপার, এই কাইন্ডস অফ পেপার, মানে অয়েল পেপার, যেটা মানে ওয়াটার রেসিস্ট, মানে পানি নিরোধক, পানি ঢুকবে না। তো বিটুমিনটা ঢেলে দেওয়ার পরে আবার ব্রাশ দিয়ে সব জায়গায় সমানভাবে দেওয়ার পরে ওটা আবার এভাবে লাগাই দেওয়া হয়। এটা বিশাল সাইজের, অনেক বড় সাইজের। আমার মনে হয় যে 5 ফিট বা 7 ফিট বা 10 ফিট হবে আড়ে, আর লম্বা তো অনেক লম্বা। তো ওই গরম যে পিসগুলো ওখানে ঢেলে দিতাম। তো সেটা বড় কথা না, আমি যদি কোনোভাবে ওখান থেকে পিছলে খেয়ে অথবা রশি ছিঁড়ে পড়তাম, তাহলে আমি একেবারে গরম যে বিটুমিন বা পিসের মধ্যে পড়ে একটা মোয়া হয়ে যেতাম, কয়লা হয়ে যেতাম। তখন আমার লাশ কেউ চিনত না। বোঝা গেছে? তারপরে আপনারা জানেন যে কারণ বাজার যে সোনারগাঁ হোটেলের যে অপোজিটে বসুন্ধরা যে বিল্ডিংটা, এটা 98-99 সালের দিকে বা 2000 সালের দিকে এটা কমপ্লিট করা হয়। এই বিল্ডিংয়েও আমি বিটুমিনের কাজ করছি। অর্থাৎ এই বিল্ডিংটা যখন ফাউন্ডেশন তৈরি করা হয়, এই বসুন্ধরা মার্কেটে যে ফাউন্ডেশন তৈরি করা হয়, এই ফাউন্ডেশন তৈরি করার সাথে সাথে ফাউন্ডেশন হয়ে আসছে, করার পরে মাটির তলের যে অংশটা, এই মাটির তলের অংশটা 4টে লেয়ার, কয় লেয়ার? 4টে, 1 2 3 4টে লেয়ার বিটুমিনের প্রলেপ দেওয়া আছে। চাটের যে পাটের যে চট আছে, সালা একটা দেওয়া হয়েছে। দেওয়ার পরে প্রলেপ একজন ধরে, এভাবে মানে ধরে একজন, চট ধরে একজন, আর একজন আপনার বিটুমিনের প্রলেপ দেয়, তখন আটকে যায়, দেওয়ালের সাথে আটকে যায়। তারপরে নিচের অংশটা আস্তে 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 বিটুমিন দিয়ে প্রলেপ দেওয়া হয়। তো এটা শুকিয়ে যাওয়ার একদিন পরে আবার আরেকটা প্রলেপ দেওয়া হয়। ওইটা শুকিয়ে যাওয়ার পরে আরেকদিন আরেকটা প্রলেপ, এইভাবে 4-4টে লেয়ার দেওয়া আছে, যাতে কোনো নোনা না ধরে, কোনো পানিতে ক্ষতি না করে। এই যে আপনার বসুন্ধরা যে মার্কেট, বিশাল বাংলাদেশের মতো একটা বড় মাপের একটা মার্কেট আর কি। সোনারগাঁ সুন্দরবন যে হোটেল আর কি, বা ইস্টার্ন প্লাজার পাশে যে বসুন্ধরা মার্কেট, সেটা কথা বলতেছে। তো সেখানে আমি কাজ করছি। এরপরে টাকা দেবে না, টাকা আমাকে দেওয়া হয় নাই।
পরে এই ভদ্রলোকের বাড়ি ছিল টুঙ্গিতে, বরিশালের মানুষ, বাড়ি করছে টুঙ্গিতে। পরে ওনার বাড়িতে যায় পরে আমরা সেই টাকা আনি আর কি। তো এ হলো বিষয়। কোথায় যে আলোচনা করতেছিলাম ভুলে গেছি। এই কথা বলতে যায় মানে আমার লাইভ স্টোরি বলতে যায় আমি কোরআনের যে কোন আয়াতে আলোচনা করতেছিলাম সেটা ভুলে গেছি। সম্ভবত সামর্থ্যের অধিক বোঝানো চাপা যাবে না, অর্থাৎ সূরা আল বাকারার 276 নম্বর আয়াত বলে আলোচনা করতেছিলাম। অনেকগুলো ভিডিও করে ফেললাম তো মাথা গরম হয়ে গেছে আর কি। আচ্ছা, কোরআনকে বাদ দিয়ে অন্য গ্রন্থ আঁকড়ে ধরা যাবে না। কোরআনকে বাদ দিয়ে অন্য গ্রন্থ আঁকড়ে ধরা যাবে না, ধরা যাবে কিন্তু আঁকড়ে ধরা যাবে না। এটা আছে সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে। তারপরে সৃষ্টির সম্পর্কে চিন্তা করতে হবে না, সেই কথা বলে নাই। বলা হয়েছে যে সৃষ্টির সম্পর্কে চিন্তা করতে হবে, তাই বলছে না, সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে হবে। ডিপলি থিঙ্ক অ্যাবাউট দ্য আর্থ বা ওয়ার্ল্ড বা ক্রিয়েশন ইত্যাদি ইত্যাদি। সৃষ্টি সম্বন্ধে গভীরভাবে চিন্তা ভাবনা করতে হবে। এটা আছে আপনার সূরা আল ইমরান অর্থাৎ 3 নম্বর সূরার 191 নম্বর আয়াত এবং 151 নম্বর আয়াতে এটা আছে। এই চিন্তা ভাবনা থেকে কিন্তু এই বিজ্ঞানের সৃষ্টি। ধন্যবাদ সবাই।